হাই বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর ভূগোল নিয়ে আলোচনা করব। আমরা এই ধরনের ভিডিও কিন্তু পরপর এবার নিয়ে আসবো, অর্থাৎ প্রত্যেকটা ক্লাসে আমরা প্রত্যেকটা একটা নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তো যেটা বলে রাখার যে আজকে থেকে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে তোমরা ফলো করতেই পারো এবং সেই সঙ্গে নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে। এটা আমার তরফ থেকে তোমাদের কাছ থেকে একটা পাওনা থাকবে, কারণ আমিও তোমাদের জন্য যেমন খাটছি, তোমরাও কিন্তু যদি ভিডিও ভালো লাগে তবেই কিন্তু নিশ্চয়ই শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধু বান্ধবের উপকারে আসে। এবার যেটা বলা হচ্ছে কি, আমরা আলোচনা করব কি প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল বললাম কেন? কারণ দেখো, তোমরা ক্লাস 11 থেকে ক্লাস 12 এসছো। 11-এ দেখেছিলাম কি যে আমাদের টোটাল যে 100 নম্বরের পরীক্ষা ছিল, একই কোশ্চেন প্যাটার্ন কিন্তু আবার ক্লাস দ্বাদশ শ্রেণীর জন্য, অর্থাৎ ক্লাস 12-এর জন্য। এখানে কি 30 নাম্বারের প্র্যাকটিক্যাল থাকে, 70 নাম্বারের থিওরি পার্ট থাকে। 30 নাম্বারটা তোমরা ভালো করেই জানো এবং তার জন্য ভিডিও আছে, সেটা তোমরা প্লে লিস্ট থেকে দেখতে পারো। আর কি বলা হচ্ছে যে বাকি যে 70 নাম্বার, বাকি 70 নাম্বারের কি হচ্ছে থিওরি পার্ট। এই 70 নাম্বারের দেখবে দুটো অংশ আছে, একটা হলো প্রাকৃতিক ভূগোল আর একটা হলো অর্থনৈতিক ভূগোল। তো আজকে আমরা আলোচনা করব কি প্রাকৃতিক ভূগোল। এই প্রাকৃতিক ভূগোলের প্রথম যে অধ্যায়টা রয়েছে, যেখানে কি বলা হয়েছে যে ভূমিরূপ প্রক্রিয়া। দেখবে সিলেবাসের বিভাগ কতে রয়েছে ভূমিরূপ প্রক্রিয়া। সেই ভূমিরূপ প্রক্রিয়ার একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ ক 1.1, যেখানে বলা হচ্ছে কি যে বহির্জাত প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভূমিরূপ। শুধুমাত্র এইটা নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব। তবে এইটুকু শিওর, তোমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমাদের অনেকটা এই বিষয় সম্পর্কে যে সমস্ত একটা স্বচ্ছ ধারণা যেমন পাবে, সেই সঙ্গে তোমাদের অবশ্যই উপকারে লাগবেই লাগবে। এবার দেখো, আমি বললাম কি বহির্জাত প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভূমিরূপ। এখানে কি কি আলোচনা করব? এই পাঠের অন্তর্গত সিলেবাসে যেটা বলা হয়েছে যে বহির্জাত প্রক্রিয়ার প্রকারভেদ, পর্যায়নের বিভিন্ন মাধ্যমগুলো, এইগুলো নিয়েই কিন্তু বলা হচ্ছে সিলেবাস অনুসারে তোমাকে আলোচনা করতে। কোশ্চেন হলে কিন্তু এই ধরনের পরপর কোশ্চেন থাকবে, সুতরাং সেইভাবেই কিন্তু আমরা পড়াশোনা করব। দেখো, এবার আসা যাক কি যে ভূমিরূপ প্রক্রিয়াটা কি। দেখো, ভূমিরূপ বলতে বলা হচ্ছে কি আমাদের এই যে পৃথিবীটা আনডুলেটিং সারফেস, অর্থাৎ অনিয়মিত প্রকৃতির। অর্থাৎ কোথাও পাহাড় রয়েছে, পর্বত রয়েছে, কোথাও মালভূমি, কোথাও সমভূমি, আবার কোথাও কিন্তু গিরিখাত রয়েছে, তাহলে পুরোপুরি সমান নয়। এই যে বলা হচ্ছে ভূমির যে এরূপ অবস্থান, অর্থাৎ কোথাও পাহাড় রূপে অবস্থান, কোথাও খাদ রূপে অবস্থান, অর্থাৎ ভূমি কোথাও পাহাড় কোথাও খাদ, তাহলে ভূমি কি রূপে অবস্থান করছে সেটাই হলো ভূমি রূপ। যদি সংজ্ঞা আকারে বলা হয়, সংজ্ঞা আকারে বলা হলে কি বলা হচ্ছে যে পৃথিবী পৃষ্ঠে যেসব ভৌত ও রাসায়নিক প্রক্রিয়া সম্মিলিতভাবে ভূমিরূপের গঠন বা বিবর্তন ঘটায়, সেই সব প্রক্রিয়াকে ভূমিরূপ প্রক্রিয়া বা জিওমরফিক প্রসেস বলে। তাহলে এখানে যেটা দেখো যে পৃথিবী পৃষ্ঠে যেসব ভৌত রাসায়নিক প্রক্রিয়া, অর্থাৎ প্রক্রিয়াগুলো দুটো হয়, একটা গঠনগত পরিবর্তন ঘটালে সেটাকে ভৌত পরিবর্তন বলবো, আর একটা যখন তার সমস্ত আগের গুণাবলীগুলো পরিবর্তন হয়ে যাবে সেটা হলো রাসায়নিক প্রক্রিয়া। তোমরা জানো সকলে এটা। তাহলে দুটো এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে কি হচ্ছে, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রক্রিয়া ভূমিরূপের পরিবর্তন ঘটাচ্ছে। অর্থাৎ কোথাও একটা পর্বত ছিল, এই যে ভৌত বা রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে কি দেখা গেল, তার ক্ষয়কার্য শুরু হলো। আমরা ধীরে ধীরে পুরোটাতেই আসবো। ধীরে ধীরে ক্ষয়কার্য শুরু হলো, তাহলে ক্ষয়কার্য শুরু হলে ধীরে ধীরে দেখা যাবে সেটা মালভূমি অঞ্চলে পৌঁছে যেতে পারে, অর্থাৎ তার উচ্চতাটা পর্বতে হ্রাস পেতে পারে। আবার মালভূমি একদিন কিন্তু সমভূমিতেও পরিণত হতে পারে। তাহলে কি বলা হচ্ছে, এখানে বিভিন্ন ধরনের প্রক্রিয়া বা মাধ্যমগুলো কাজ করছে। এই যে প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি জিওমরফিক প্রসেস, অর্থাৎ বিভিন্ন প্রক্রিয়া বা মাধ্যমগুলো এখানে হেল্প করছে ভূমিটাকে পরিবর্তন ঘটাতে, অর্থাৎ ভূমির রূপের যে বাহ্যিক যে রূপটা ছিল তার পরিবর্তন ঘটাতে সহযোগিতা করছে। এই যে সংজ্ঞাটা দিয়েছেন কে, W.D. থর্নবেরি, উনি কিন্তু এই যে ভূমিরূপ প্রক্রিয়া সংক্রান্ত সংজ্ঞাটা দিয়েছেন।
তো এরপরে আসছি কি বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া জানতে গেলে আমাকে অবশ্যই অন্তর্জাত প্রক্রিয়াটা একটু জেনে নেওয়া দরকার আছে। কারণ দেখো এগুলো কিন্তু আমরা ক্লাস 9, 10 আবার 11-এ এসে পড়াশোনা করেছি। এখানে শুধু আপডেটেড ভার্সান আছে, আদার্স কিছু নাই, কোনো রকম ভয় পাওয়ার কিছু নাই। ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, দেখবে তোমাদের আর কোনো ভয় থাকবে না। তো তোমাদের যেটা বলা হচ্ছে যে আমাদের এই যে পৃথিবী, আমাদের এই পৃথিবীর দুটো অংশ, পৃথিবীর একটা ভিতরের অংশ আর একটা বাইরের অংশ। ভূমিরূপগুলো কোথায় অবস্থান করছে? পৃথিবী পৃষ্ঠের উপরেই ভূমিরূপগুলো অবস্থান করছে। এবার দেখো আমার পরিবর্তন হচ্ছিল কিসের, অর্থাৎ বলা হচ্ছে কি যে ভূমি রূপগুলো, রূপের পরিবর্তন হতে গেলে বাইরের অংশে কোনো না কোনো শক্তি যদি কাজ করে, অর্থাৎ এই যে ভূমিরূপগুলা যদি বাহ্যিক কোনো শক্তি, বাহ্যিক বলতে পৃথিবীর বাইরের কোনো শক্তি, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের উপর অবস্থিত, পৃথিবীতে বাইরের দিকে অবস্থান করছে এমন কোনো শক্তি, যেমন ধরো বায়ুমণ্ডলের দ্বারা হতে পারে, নদীর দ্বারা হতে পারে, হিমবাহ দ্বারা হতে পারে, সমুদ্র তরঙ্গ দ্বারা হতে পারে। এগুলো কি পৃথিবীর অন্তস্থ শক্তি নয়, এগুলো পৃথিবীর বহিস্থ শক্তি। এদের দ্বারা, এই সমস্ত প্রাকৃতিক শক্তি দ্বারা যদি ভূমিরূপের পরিবর্তন ঘটে তাকে আমরা বলবো কি বহির্জাত। কারণ কি বহির্জাত বলতে বাইরে জাত, তাহলে বাইরে জাত শক্তির দ্বারা যখন ভূমিরূপের পরিবর্তন ঘটবে তাকে আমরা বলবো কি বহির্জাত শক্তি। আর অন্তর্জাত শক্তি কোনটা? অন্তর্জাত শক্তি বলা হচ্ছে কি অন্তরে জাত। অন্তরে জাত বলতে আমরা জানি কি পৃথিবী পৃষ্ঠের ভিতরে একটা নির্দিষ্ট গভীরতায় কি আছে, ম্যাগমা আছে। ম্যাগমার উপরে কিন্তু অ্যাস্টেনোস্ফিয়ারের উপরে কি রয়েছে, অসংখ্য প্লেট রয়েছে। এই প্লেটগুলো কিন্তু অনবরত সঞ্চরণশীল। এর মাঝখানে অর্থাৎ বিভিন্ন কারণে পাতের সঞ্চরণের কারণে কি হয়ে যাচ্ছে, অনেক সময় অগ্নুৎপাত ঘটে, ভূমিকম্প ঘটে। অর্থাৎ এইগুলো কিন্তু পৃথিবীর পৃষ্ঠে নয়, পৃথিবীর ভিতরের শক্তি। ভূমিকম্প ভিতরেই সৃষ্টি হয়। আবার অগ্নুৎপাতের মূল কারণ কি ম্যাগমা, সেটা ভিতর থেকে শক্তি, হয়তো ভিতরে যে প্রেসার আছে সেই কারণে তো সৃষ্টি হচ্ছে। তাহলে অন্তস্থ শক্তি কোনগুলো? অন্তরে যেগুলো শক্তিগুলো কাজ করছে সেগুলো যখন কি হবে, পৃথিবী পৃষ্ঠের উপরে যে ভূমিরূপগুলো আছে ভূমিরূপের পরিবর্তন ঘটাবে, যার কারণ অবশ্যই অন্তরের কোনো শক্তি। সেই সমস্ত শক্তিগুলোকে বলবো কি অন্তর্জাত শক্তি। যেমন ভূমিকম্প হতে পারে, অগ্নুৎপাত হতে পারে, এগুলো বললাম আমি। এবার দেখো এখানে একটা সংজ্ঞা আকার আমরা বলেছি, তার আগেও যদি আমরা একটু দেখে নিই কি বলা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া এটা কি এক্সোজেনিয়াস। এক্সোজেনিয়াস বলতে বলে এটা একটা গ্রিক শব্দ, যেখান থেকে এক্সোজেনিক বা বহির্জাত কথাটা এসছে। এক্সোজেনিয়াস থেকে এক্সোজেনিক এসছে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। কারণ কিছু শর্ট কোশ্চেন আছে, তোমরা এটা যেগুলো আমরা বলবো বা আলোচনা করবো তোমরা নিশ্চয়ই পারলে খাতায়ও লিখে নিতে পারো। তাহলে বহির্জাত প্রক্রিয়া বলতে সংজ্ঞা আকারে বললে দাঁড়াচ্ছে কি ভূপৃষ্ঠের উপর উৎপন্ন ও ক্রিয়াশীল যে শক্তি সমূহ ভূপৃষ্ঠের প্রধান বা প্রাথমিক ভূমিরূপের পরিবর্তন ও ভাস্কর্য পরিবর্তন করে চলেছে, সেই সকল প্রক্রিয়াকে বহির্জাত প্রক্রিয়া বলে। কি বললো তোমাকে, যে ভূপৃষ্ঠের উপরে উৎপন্ন এবং ক্রিয়াশীল শক্তি সমূহ। কারণ কি আমরা বলেছি কি বহির্জাত প্রক্রিয়ায় কাজ করছিল কি নদী, সমুদ্র তরঙ্গ, হিমবাহ, এগুলোই তো কাজ করছিল। এগুলো কি সমস্ত কিন্তু পৃথিবী পৃষ্ঠের উপরে নিশ্চয়ই ক্রিয়াশীল। এদের কারণে কি হচ্ছে, ভূপৃষ্ঠের প্রধান বা প্রাথমিক শিলা, অর্থাৎ প্রাথমিক অবস্থায় কি করছিল, যে ভূমিরূপটা হয়তো একটা পর্বত ছিল, তাহলে সেটা পর্বত ছিল বলতে প্রাথমিক অবস্থা সেটাই তো। বা অগ্নুৎপাতের ফলে কি দেখা গেল, কোনো জায়গায় একটা আগ্নেয় শিলা অবস্থান করছে, তাহলে প্রাথমিক শিলা, আদি শিলা, সেই আগ্নেয় শিলাটা তার পরিবর্তন বা ভাস্কর্য কি করছে, যে অনবরত পরিবর্তন করে চলেছে, সেই প্রক্রিয়াটাকে বলা হবে কি বহির্জাত প্রক্রিয়া। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। অর্থাৎ এখানে আমরা মূলত বলতে চলেছি কি যে বিভিন্ন মাধ্যম এখানে কাজ করে, অর্থাৎ নদী, বায়ু, হিমবাহ, জল, অর্থাৎ ভৌম জলের কথা বলা হচ্ছে। আবার কি সমুদ্র তরঙ্গ, এদের মাধ্যমে কি হচ্ছে পরিবর্তন হচ্ছে। কার পরিবর্তন করছে, যে সেই ভূমিরূপটা অবস্থান করছিল, শিলাটা, আদি শিলাটা অবস্থান করছিল, তার পরিবর্তন, রূপের পরিবর্তন ঘটাতে সাহায্য করছে। সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি বহির্জাত প্রক্রিয়া। তবে এখানে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, এই নদী বলো, বায়ু বলো, হিমবাহ বলো, এরা কিন্তু
আমরা আর একটু পরে জানবো, যখন পর্যায়ন পড়বো তখন আরো ভালো করে জানবো যে অবরোহণ, আরোহণ এবং জৈবিক পদ্ধতি, এই তিনটা পদ্ধতি মূলত কিন্তু ফ্যাক্টর হিসাবে কাজ করে। এগুলো কিন্তু মাধ্যম, এই মাধ্যমগুলো এই তিনটা পদ্ধতির মাধ্যমে কি বললাম যে এই সমস্ত শক্তি সমূহ এই তিনটা পদ্ধতির মাধ্যমে কিন্তু ভূমিরূপের পরিবর্তন ঘটায়। এরপরে যেটা বলা হচ্ছে, তাহলে আমরা বহির্জাত প্রক্রিয়াও জানলাম, অন্তর্জাত প্রক্রিয়া জানলাম, কিন্তু তোমাদের যেটা বলা হয়েছে তোমার অ্যাকর্ডিং টু ক্লাস 12 সিলেবাস, যেটা 12 এর সিলেবাস অনুসারে বলা হচ্ছে কি যে বহির্জাত প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভূমিরূপ, কারণ তোমাকে অন্তর্জাত প্রক্রিয়া কিন্তু আলোচনা করতে বলা হয়নি। এবং তোমাকে যেটা বলা হচ্ছে যে কিছু পার্ট আছে, অর্থাৎ বিভিন্ন বহির্জাত প্রক্রিয়ার যে বিভিন্ন পার্টগুলো বা মাধ্যমগুলো আছে, পদ্ধতিগুলো আছে, সেগুলো কিন্তু শর্টে আলোচনা করতে বলা হচ্ছে। আমরা সেগুলো কিন্তু ধীরে ধীরে আসবো। তো এখন যেটা বলা হচ্ছে যে যেহেতু বহির্জাত প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে বলা হয়েছে, তাহলে বহির্জাত প্রক্রিয়াটাই আমাকে বেশি গুরুত্ব দিতে হবে। আমরা কি করেছি, বহির্জাত প্রক্রিয়ার প্রকারভেদ এবার যাচ্ছি, কারণ এখনো পর্যন্ত আমরা ভূমিরূপ প্রক্রিয়াটা আসে, সেই কারণে আমরা ওটা আলোচনা করলাম। বহির্জাত প্রক্রিয়া জানলাম কোথা থেকে এসছে, আসে 1 নম্বরের, তাছাড়া এই জিনিসটা তোমাকে জানতে হবে। এরপরে আসছি কি যে বহির্জাত প্রক্রিয়ার প্রকারভেদগুলো, আমরা প্রকারভেদে আসবো। এবার প্রকারভেদে দেখো এখানে আমরা একটা চার্ট করেছি, অর্থাৎ ডায়াগ্রাম দিয়েছি, যেখানে দেখিয়েছি কি বহির্জাত প্রক্রিয়া। এই বহির্জাত প্রক্রিয়াকে 3টা ভাগে ভাগ করা, অর্থাৎ 3টা ভাগ কি কি, অবরোহণ প্রক্রিয়া, আরোহণ প্রক্রিয়া এবং জৈবিক প্রক্রিয়া, যেটা কিন্তু আমরা এখানে তোমাকে দেখিয়েছিলাম যে এগুলো নিয়ে আমরা আসছি। অবরোহণকে বলা যায় ডিগ্রেডেশন, এগ্রেডেশন এবং বায়োটিক প্রসেস, এই 3টা প্রসেসের মাধ্যমে কিন্তু ভূমিরূপের পরিবর্তন ঘটে। অবরোহণ প্রক্রিয়া কি, এটা নিয়ে আমরা এই শ্রেণী বিভাগের পরেই কিন্তু প্রত্যেকটা সম্পর্কে বিস্তৃত আলোচনা করব। তাহলে অবরোহণ প্রক্রিয়া কোন কোন প্রক্রিয়াগুলো কাজ করে, একে সাহায্যকারী প্রক্রিয়াগুলো কোনগুলো, আবহবিকার, পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং, ক্ষয়ীভবন বা ইরোশন, এগুলোর দ্বারা কি হচ্ছে, অর্থাৎ ক্ষয়ীভবন কি করবে, নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ বা আমরা যেখানে দেখেছিলাম ভৌমজল, এদের দ্বারা কি হবে, ক্ষয় হয়। অবরোহণের কাজ হলো ক্ষয় করা, অর্থাৎ আমরা একটু পরেই হয়তো আলোচনা করব যে ভূমির উচ্চতা হ্রাসকারী প্রক্রিয়াটা হলো অবরোহণ। তাহলে কি হবে, সমুদ্র তরঙ্গের দ্বারা ক্ষয় হলে তবেই তো কিন্তু ভূমির উচ্চতাটা হ্রাস হবে। সেগুলো নিয়ে আমরা আসছি। আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন। এরপরে কি আরোহণ প্রক্রিয়া, এই আরোহণ প্রক্রিয়াটা হলো অবরোহণের ঠিক অপোজিট প্রক্রিয়া। আরোহণটা কি উচ্চতা বৃদ্ধির প্রক্রিয়া। নদী, বায়ু, হিমবাহ, ভৌমজল, সমুদ্র তরঙ্গ প্রভৃতি দ্বারা সঞ্চয়, অর্থাৎ সঞ্চয় হলেই ভূমির উচ্চতা বাড়বে, সেই কারণে বলা হচ্ছে কি যে সঞ্চয় হবে, তবেই কিন্তু আরোহণ প্রক্রিয়া সাহায্য করতে পারবে বহির্জাত প্রক্রিয়াকে। এছাড়া আছে বহির্জাত প্রক্রিয়ার আর একটা পার্ট জৈবিক প্রক্রিয়া, জীবকুলের দ্বারা ক্ষয় হতে পারে, জীবকুলের দ্বারা সঞ্চয় হতে পারে। জীব বলতে আমরা জানি কি প্রাণীকেও জীব বলে, উদ্ভিদকেও জীব বলে। তাহলে জীবের দ্বারা যখন ক্ষয় হতে পারে, সঞ্চয় হতে পারে, দিয়ে যদি ভূমির পরিবর্তন ঘটে, সেই পদ্ধতি বা সেই প্রক্রিয়াটাকে বলবো কি জৈবিক প্রক্রিয়া। তো এখানেই শ্রেণী বিভাগটা জানলাম, এরপরে কিন্তু বিস্তৃত আলোচনায় যাব। তবে এখানে তোমাদের বলেই দেওয়া হয়েছে যে শর্ট, ভেরি শর্ট আলোচনা করতে বলা হয়েছে, খুব স্বল্প পরিসরে কিন্তু আলোচনা করতে বলা হয়েছে। আমরা কিন্তু তার মধ্যেও 2-3 নাম্বারের মতো করেই কিন্তু স্টাডি করার উদ্দেশ্যে কিন্তু জেনে নেব প্রত্যেকটা বিষয় সম্পর্কে। প্রথমে আসছি কি আমরা অবরোহণ বা ডিগ্রেডেশন প্রসেস। এই ডিগ্রেডেশন প্রসেসটা কি, দেখো আমাদের এই যে পৃথিবীটা বলেছিলাম কি আন্ডুলেটিং সারফেস, অর্থাৎ উঁচু নিচু ভূমিভাগ। তাহলে আমাদের এই যে পৃথিবীটা ছিল এরকম আঁকা বাঁকা, অর্থাৎ আমি যদি এরকম একটা ভূমি আঁকি, এইভাবে আঁকা বাঁকা আছে পৃথিবী পৃষ্ঠ। তো পৃথিবী পৃষ্ঠের কোথাও উঁচু জায়গা, কোথাও কিন্তু নিচু জায়গা। তাহলে দেখো স্বাভাবিকভাবে বিভিন্ন যে বহির্জাত শক্তি ছিল, অর্থাৎ নদী ছিল বা আমরা সমুদ্র তরঙ্গ পড়েছিলাম, বায়ু পড়েছিলাম, হিমবাহ পড়েছিলাম, এরা কি করছিল, পৃথিবী পৃষ্ঠের উপর কিন্তু অনবরত ক্ষয় সাধন প্রক্রিয়া কাজ করছিল। অর্থাৎ বিভিন্ন প্রক্রিয়া বলতে এই প্রক্রিয়াগুলোরই কথা বলছি আমরা মূলত, আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন,
এরা কি করে, এই তিনটা প্রসেস কি করে, অনবরত পৃথিবীর উপর কাজ চালিয়ে যাচ্ছে, অর্থাৎ ভূমির উপর পরিবর্তন সাধন করে যাচ্ছে। তাহলে উঁচু জায়গায় যদি আবহবিকার ঘটে, আবহবিকারে কি হবে, শিলা এখানে চূর্ণ বিচূর্ণ হলো, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবনের মাধ্যমে কি হবে, পদার্থ ধীরে ধীরে ট্রান্সফার হয়ে নিচের দিকে নেমে আসবে। তাহলে এই জায়গাটায় যদি ধীরে ধীরে ক্ষয় হয়, ক্ষয় হলে স্বাভাবিকভাবে ভূমির উচ্চতা এই জায়গাটাতে হ্রাস পাবে। এই হ্রাস পাওয়ার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি অবরোহণ, অবরোহণ বা ডিগ্রেডেশন প্রসেস। অর্থাৎ অবরোহণ প্রক্রিয়ায় কি দেখতে পাচ্ছি, ভূমির উচ্চতা হ্রাস হচ্ছে, সেখানে সাহায্য করছে কে, আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন। এবার দেখো ক্ষয়জাত পদার্থ দেখাচ্ছিলাম কি যে উঁচু জায়গা থেকে ধীরে ধীরে ট্রান্সফার হয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। তাহলে এই জায়গাটাই জমা হচ্ছিল, এই জায়গাটায় ভূমির উচ্চতাটা কি হবে, বৃদ্ধি পাবে। এই উচ্চতা বৃদ্ধির প্রক্রিয়াটা হলো আরোহণ, আরোহণ প্রক্রিয়া। এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখবে, কারণ এগুলো থেকে কোশ্চেন আসেই বরাবর। আর তাছাড়া যখন পর্যায় নিয়ে আলোচনা করব তখনও কিন্তু এই জিনিসটা কাজে লাগবে। তাহলে উচ্চতা হ্রাসকারী প্রক্রিয়ার নাম কি, অবরোহণ, আর উচ্চতা বৃদ্ধিকারী প্রক্রিয়ার নাম কি, আরোহণ প্রক্রিয়া। এবার দেখো এই অবরোহণ প্রক্রিয়াটারও একটা সংজ্ঞা আছে। তাহলে অবরোহণ প্রক্রিয়া সংজ্ঞা আকারে যদি বলি তাহলে কি বলতে হবে আমাকে, সংজ্ঞা আকারে বললে আমাদের বলতে হবে কি, যে সকল বহির্জাত প্রক্রিয়া ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস করছে সেই সমস্ত প্রক্রিয়াকে বলবো অবরোহণ প্রক্রিয়া। যে সমস্ত বহির্জাত প্রক্রিয়া বললাম কি, এখানে দেখতে পাচ্ছিলাম কি বহির্জাত প্রাকৃতিক শক্তিগুলোই কিন্তু ভূমির উচ্চতা হ্রাস করছে। তাহলে বহির্জাত প্রক্রিয়া, যে সমস্ত বহির্জাত প্রক্রিয়া ভূমির উচ্চতা হ্রাস করছে সেই প্রক্রিয়াকে বলবো কি অবরোহণ বা ডিগ্রেডেশন প্রসেস। সেই প্রক্রিয়াগুলোকে বলবো ডিগ্রেডেশন প্রসেস। এবার দেখো এই অবরোহণ প্রক্রিয়ায় উচ্চতার হ্রাস হচ্ছিল, কিভাবে হয়, কিভাবে হয় যদি জানতে হয় তাহলে আমরা এখানে দেখো আবহবিকার দেখিয়েছি, পুঞ্জিত ক্ষয় দেখিয়েছি এবং ক্ষয়ীভবন হচ্ছে। এরা কিভাবে অবরোহণ প্রক্রিয়াকে হেল্প করছে সেটা আমরা দেখে নেব। সেই ছবিটাই থাক, অর্থাৎ বলা হচ্ছে কি আমাদের যেখানে পর্বত ছিল এই পর্বতে কি হচ্ছে, আবহবিকার প্রক্রিয়া কাজ করে। এই পর্বতে কি করে, আবহবিকার প্রক্রিয়া কাজ করে। এবার দেখো আবহবিকার সম্পর্কেও আমাদের একটু জানা দরকার আছে। আবহবিকার বলতে কি বলা হচ্ছে, দেখো কথাটা কি বলা হচ্ছে, আবহবিকার, আবহবিকার। আবহবিকার হলে দেখো দুটো পার্ট, আবহ থেকে এসছে, আবহাওয়া থেকে, আবহাওয়া থেকে, আবহাওয়া থেকে আবহ এসছে, আর বিকার বলতে বলা হচ্ছে কি চূর্ণ বিচূর্ণ বা ক্ষয়। এই দুটো কিন্তু শব্দ থেকে এসছে কি আবহবিকার। অর্থাৎ আবহাওয়া বলতে কি বলা হচ্ছে, আবহাওয়ার যে বিভিন্ন উপাদান আছে, অর্থাৎ উষ্ণতা হতে পারে, বৃষ্টিপাত হতে পারে বা আর্দ্রতা হতে পারে, এরা কি করে ক্ষয় করে। ক্ষয় কার করবে, শিলারই ক্ষয় করবে। তাহলে শিলা বলতে বলা হচ্ছে কি যে কোনো একটা শিলা অবস্থান করছিল, এই শিলার উপর আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলো কি করবে, যখন কাজ করবে তখন কি হবে, এই শিলা ক্ষয় পেয়ে কি হবে, চূর্ণ বিচূর্ণ হবে না। তাহলে চূর্ণ বিচূর্ণ যদি হয় তাহলে সেই পদ্ধতি বা প্রক্রিয়াটাকে বলবো কি আবহবিকার। তাহলে সংজ্ঞা আকারে বললে আবহবিকার কি দাঁড়ায়, আবহবিকার হলো কি ওয়েদারিং। আবহবিকার বলতে বলা হচ্ছে কি আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলির দ্বারা শিলা যখন চূর্ণ বিচূর্ণ হয়ে স্বস্থানে অবস্থান করবে সেই প্রক্রিয়াটাকে বলবো কি আবহবিকার। এই কথাটা শুধু মাথায় রাখবে, মানে শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হওয়ার পরে কিন্তু অবশ্যই স্বস্থানে অবস্থান করতে হবে। স্বস্থানে যদি কথাটা না লেখো তাহলে পুরোপুরি কেটে দেওয়া হবে। সুতরাং স্বস্থানে কথাটা লিখতে হবে, কারণ শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে এই জায়গাটাতেই জমা থাকবে। শিলা কিন্তু ট্রান্সফার বা স্থানচ্যুত হবে না, শিলাগুলো এই জায়গাটাতেই অবস্থান করতে হবে। তাহলে আরেকবার বলে দিচ্ছি আবহবিকার কি। আবহবিকার বলা হচ্ছে কি আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা শিলা যদি চূর্ণ বিচূর্ণ হয়ে স্বস্থানে অবস্থান করে সেই প্রক্রিয়াটাকে বলবো কি আবহবিকার। আবহাওয়ার দ্বারা বিকার, কার বিকার, শিলার বিকার।
এবার দেখো এরপরে বলা হচ্ছে কি পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয় কথাটা কি? পুঞ্জিত ক্ষয়টা হলো মাস ওয়াস্টিং। মাস ওয়াস্টিং কথাটা হলো ইংলিশ শব্দ, সেখান থেকে বাংলা করলে কি দাঁড়াচ্ছে পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয় হলো, পুঞ্জিত ক্ষয়ের সাথে অভিকর্ষজ টানের একটা বিশাল সম্পর্ক আছে। দেখো মাস, এই মাসটা, এই মাস কথাটা তোমরা ভরের সাথে রিলেটেড করতে পারবে। মাস, মাস বলতে ভরের কথা বলা হচ্ছে। ভর, ভর বলতে পৃথিবীর যে অভিকর্ষজ টানের সাথে কিন্তু রিলেটেড। অভিকর্ষজ টান কিন্তু যে বস্তুর ভর বেশি হবে তার প্রতি বেশি হবে, যার ভর কম হবে তার প্রতি অভিকর্ষজ টান কম হবে। অর্থাৎ ভরের সাথে কিন্তু অভিকর্ষজ টান বা গ্র্যাভিটেশনাল ফোর্সের সাথে একটা লিঙ্ক আছে, অভিকর্ষজ টান কথাটা। তাহলে কি বললাম আমরা, যে পুঞ্জিত ক্ষয় পড়তে গেলে এই টার্মটাও লাগবে। যেখানে আমি বলছিলাম আবহবিকার পড়তে গেলে স্বস্থানে থাকতে হবে, এটা যেমন মাথায় রাখতে হবে, তোমাকে পুঞ্জিত ক্ষয় পড়তে গেলে জানতে হবে কি অভিকর্ষজ টান কথাটা যদি না থাকে এখানেও কিন্তু তুমি নাম্বার পাচ্ছ না। আবহবিকার আমরা কি দেখছিলাম, যে আবহবিকার জাত পদার্থগুলো স্বস্থানে অবস্থান করছিল। এবার দেখো স্বস্থানে অবস্থান করার পরে পদার্থগুলো তো স্থানচ্যুত হবে। স্থানচ্যুতর যদি কারণ হয় অভিকর্ষজ টান, স্থানচ্যুত হওয়ার কারণ যদি হয় অভিকর্ষজ টান, তাহলে তাকে আমরা বলবো বা সেই প্রক্রিয়াটাকে বলবো কি মাস ওয়াস্টিং বা পুঞ্জিত ক্ষয়। অর্থাৎ কি বলছি, যে সংজ্ঞা আকারে বললে আবহবিকার জাত পদার্থগুলো যদি অভিকর্ষজ টানের কারণে স্থানচ্যুত হয়, কি বললাম, যে আবহবিকার জাত পদার্থগুলো, আবহবিকার জাত পদার্থগুলো যদি অভিকর্ষজ টানের কারণে, অভিকর্ষজ যে টান আছে টানের কারণে যদি স্থানচ্যুত হয়, তাহলে সেই প্রক্রিয়াটাকে বলবো কি মাস ওয়াস্টিং বা পুঞ্জিত ক্ষয়। তাহলে দেখো এখানে আমরা মোটামুটি জেনে গেলাম যে আবহবিকা জিনিসটা কি, পুঞ্জিত ক্ষয় জিনিসটা কি। এরপরে আমরা আসছি কি ক্ষয়ীভবন। দেখো ক্ষয়ীভবন বলতে কি বলা হচ্ছে, যে পদার্থের স্থানান্তর ঘটবে, পদার্থের স্থানান্তর ঘটবে যার কারণগুলো হবে কি প্রাকৃতিক যে বিভিন্ন শক্তিগুলো ছিল সেই শক্তির কারণে যদি পদার্থগুলো স্থানচ্যুত হয়। অর্থাৎ এখানে কিন্তু অভিকর্ষজ টান কিন্তু গুরুত্বপূর্ণ নয়, এখানে আরো যে বিভিন্ন মাধ্যমগুলো আছে, নদী হতে পারে, বায়ু হতে পারে, হিমবাহ হতে পারে, সমুদ্র তরঙ্গ হতে পারে, এদের কারণে যদি পদার্থ ট্রান্সফার হয় বা স্থানচ্যুত হয় তাহলে সেই প্রক্রিয়াটাকে বলবো কি ক্ষয়ীভবন। ক্ষয়ীভবনের ক্ষেত্রেও কিন্তু মাথায় রাখবে কি পদার্থ স্বস্থানে থাকছে না, সরে যাচ্ছে। অভিকর্ষজ টানের এখানে রিলেটেড সাথে যখন পড়ছিলাম যে পুঞ্জিত ক্ষয়, এখানেও দেখছিলাম কি পদার্থ স্থানচ্যুত হয়ে যাচ্ছিল। স্বস্থানে শুধু অবস্থান করবে আবহবিকার, এই জায়গাটাই তোমরা ভুল করবে না। এরপরে দেখো এখানে আমি কি লিখেছি, নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতির দ্বারা ক্ষয়। অর্থাৎ ক্ষয়ীভবনে এরা কিন্তু মাধ্যম, এদের দ্বারাই কিন্তু ক্ষয়ীভবনটা সংগঠিত হয়। এরপরে আমরা আসছি আরোহণ বা এগ্রেডেশন প্রসেস। এখানে কি বলা হচ্ছে, যে নদী, বায়ু, হিমবাহ, ভৌমজল, সমুদ্র তরঙ্গ প্রভৃতির দ্বারা সঞ্চয়। এবার দেখো আমরা কি দেখেছিলাম, যে আগে যে আমরা একটা পর্ব দেখেছিলাম, তারপরে দেখেছিলাম যে নিচু অংশ, এই জায়গাটাই পদার্থ ক্ষয় হচ্ছিল, ক্ষয় হয়ে কি হচ্ছিল স্থানচ্যুত হয়ে ধীরে ধীরে নিচের দিকে নেমে এসে এই জায়গাটাতে জমা হচ্ছিল, এই জায়গাটার উচ্চতা বৃদ্ধি পাচ্ছিল। সেখানে ক্ষয়ীভবনে আমরা কি বলেছিলাম, যে বিভিন্ন বহির্জাত প্রক্রিয়াগুলো কাজ করছিল, বহির্জাত শক্তিগুলো। সেই শক্তিগুলো কি ছিল, সেই শক্তিগুলো ছিল দেখবে যে নদী, বায়ু, হিমবাহ, ভৌমজল, সমুদ্র তরঙ্গ, এছাড়া যে বিভিন্ন শক্তি আছে, এরা কি করছিল, এই ক্ষয়জাত পদার্থগুলো এই জায়গাটাতে জমা করছিল। এই জমা হওয়ার ফলে কি হবে, এই জায়গাটার উচ্চতা বৃদ্ধি পাচ্ছিল। এই উচ্চতা বৃদ্ধির প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি আরোহণ প্রক্রিয়া। তাহলে আরোহণ হলো কি উচ্চতা বৃদ্ধির প্রক্রিয়া। এর অভিধানগত অর্থ কি ওপরে ওঠা। তাহলে উপরেই তো উঠছে, কে উঠছে, ভূমির উচ্চতাটাই উপরের দিকে ধীরে ধীরে উঠছে। তাহলে আরোহণ প্রক্রিয়া বলা হলো কি, যে আরোহণ প্রক্রিয়া হলো ভূমির উচ্চতা বৃদ্ধিকারী একটা প্রক্রিয়া, যেখানে সাহায্যকারী মাধ্যমগুলো কোনগুলো, নদী, বায়ু, হিমবাহ, ভৌমজল, সমুদ্র তরঙ্গ প্রভৃতি। এরপরে আমরা আসছি কি যে জৈবিক প্রক্রিয়া। জৈবিক প্রক্রিয়া বলতে দেখো জীব কথাটা কি বলেছিলাম আমরা, উদ্ভিদ এবং প্রাণী।
দুটোই তো জীব। জীবকুলের দ্বারা ক্ষয়, জীবকুলের দ্বারা সঞ্চয়। জীবকুলের দ্বারা সঞ্চয় বলতে বলা হচ্ছে কি, প্রথমে আসি কি জীবকুলের দ্বারা ক্ষয়। দেখো আমরা কি করি, বিভিন্ন কারণে, অর্থাৎ রাস্তাঘাট তৈরি করব, তাহলে আমরা কি করি, ডিনামাইট বাস্ট করে দিলাম, তারপরে রাস্তা তৈরি করে নিলাম, তাহলে মানুষের দ্বারাও হতে পারে। আবার ইঁদুর কি করছে, বিভিন্ন জায়গায় গর্ত করে থাকে, তাহলে গর্ত করলে বিভিন্ন জায়গায় সে তো ক্ষয়ই করছে, তাহলে তার দ্বারাও তো ভূমিরূপের পরিবর্তন করছে। আর যদি বলি উদ্ভিদের দ্বারা তোমাদের সব থেকে উদাহরণ সেটা হলো বিভিন্ন তোমরা জায়গায় যদি দেখো বট গাছ আছে, তাকে ঘিরে একটা দেখবে সিমেন্টের চাতাল করা আছে, সেই চাতালটা ফেটে যায়, সেই বসার জায়গাটা দেখবে ফেটে গেছে, কে ফাটালো, সেখান থেকে হাতুড়ি মারেন, সেখানে দেখবে বট গাছ কি করছে, তার শেকড়ের দ্বারা বা আয়তনের দ্বারা কি করছে, সেই পাথরটাকে বা সিমেন্টের জায়গাটাকে ফাটিয়ে দিচ্ছে। তাহলে উদ্ভিদ দ্বারাও কিন্তু ক্ষয় হতে পারে, আবার মানুষের দ্বারাও কিন্তু ক্ষয় হতে পারে। মানুষের দ্বারা বলতে মানুষ হতে পারে, ইঁদুর হতে পারে, বাঘ, এদের দ্বারাও কিন্তু হতে পারে। শিয়াল যেমন দেখবে গর্ত করে থাকে, বাস করে। খরগোশ এরা কি করে, বিভিন্ন জায়গায় গর্ত করে সে ভিতরে ঢুকে থাকে না, তাহলে কি হচ্ছে, জীবকুলের দ্বারাও কিন্তু ক্ষয় হওয়া সম্ভব। এটাও কিন্তু ভূমিরূপের পরিবর্তন ঘটাতে সাহায্য করছে, অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া হিসাবে কিন্তু এও হেল্প করছে। এরপরে আসছি কি আমরা জীবকুলের দ্বারা সঞ্চয়। দেখো একইভাবে উদ্ভিদ আবার প্রাণী এরা কিন্তু সঞ্চয় করে থাকে, অর্থাৎ ভূমিরূপের পরিবর্তন ঘটাতে হেল্প করছে। মানুষ যখন দেখো ভরাটকরণ প্রসেস অ্যাপ্লাই করছে, আবার কোথাও দেখবে নিচু জায়গাগুলো ভরাট করার চেষ্টা করছে, এগুলো কি মানুষের দ্বারাই তো হচ্ছে। আবার কোথাও দেখবে যেখানে ঘাস টাস জন্মেছে বা সেখানে তুমি দেখতে পাবে যে বিভিন্ন পদার্থগুলো কিন্তু এসে জমা হচ্ছে, তাহলে সঞ্চয় করছে। তো কোথাও ঘাস হচ্ছে, ধৌত প্রক্রিয়ায় যে মাটিটা চলে যাচ্ছিল সেটা আটকে যাচ্ছে, তাই আটকে দিচ্ছে কার দ্বারা, জীবকুলের দ্বারা বা উদ্ভিদ দ্বারা তো আটকে যাচ্ছে, তাহলে কিন্তু ভূমির উচ্চতা বৃদ্ধিতে তো হেল্প করছে, যেটা আমরা প্লাবন ভূমিতে পড়েছিলাম। তো এইগুলোর এই সমস্ত প্রসেসগুলো কিন্তু আমাকে আলোচনা করতে বলা হয়েছে, অর্থাৎ আমাকে এখানে এই চ্যাপ্টারে বলাই হয়েছে যে সমস্ত কিছু ছোট ছোট করে আলোচনা করো। বহির্জাত প্রক্রিয়া আমরা আলোচনা করলাম, যে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, তার আগে ভূমিরূপ প্রক্রিয়া বলতে কি সেটা আলোচনা করেছি। বহির্জাত প্রক্রিয়ার প্রকারভেদগুলো নিশ্চয়ই আমরা এখানে আলোচনা করেছি। এরপরে আসছি আমরা কি, পর্যায়নটা কি। পর্যায়ন জানতে গেলে তোমাকে দুটো জিনিস জানতে হবে, এই আরোহণ অবরোহণ এবং এই প্রক্রিয়াটাও তোমাকে জানতে হবে, যে তিনটা আমরা জেনেই নিয়েছি। তো এরপরে আমরা আসছি কি গ্রেডেশন বা পর্যায়ন। পর্যায়ন বলতে কি, পর্যায়ন শব্দটা এসছে থেকে, গ্রেড থেকে গ্রেডেশন, গ্রেড বলতে ঢাল, সেখান থেকে কিন্তু পর্যায়ন বা গ্রেডেশন কথাটা এসছে। এই জায়গাগুলো মার্ক করবে এই কারণে, এখান থেকে 1 নম্বর একটা কোশ্চেন আসাই আসে, এছাড়া এজেন্ট নিয়েও কোশ্চেন আসে। তাহলে এইখানে কিন্তু আমরা গ্রেডেশন কথাটা পেয়েছি থেকে, গ্রেড শব্দ থেকে গ্রেডেশন কথাটা কিন্তু এসছে। এবার দেখো গ্রেড শব্দটি প্রথম কে ব্যবহার করেন, গ্রেড শব্দটা, নট গ্রেডেশন, গ্রেড শব্দটি কে প্রথম ব্যবহার করেন, ভূমিরূপ বিজ্ঞানী কার্ল গিলবার্ট, জি কে গিলবার্ট। তোমরা দেখবে জি কে গিলবার্টই লেখা থাকে, কার্ল গিলবার্ট 1876 খ্রিস্টাব্দে কিন্তু ব্যবহার করেন। তিনি ব্যবহার করেছিলেন কখন, যে নদীর যে ক্ষয় এবং সঞ্চয়ের মধ্যবর্তী ভারসাম্যজনিত অবস্থা বোঝাতে গিয়ে গ্রেড শব্দটি কিন্তু প্রথম ব্যবহার করেন। তাহলে গ্রেড শব্দটি কে প্রথম ব্যবহার করেন, জি কে গিলবার্ট প্রথম গ্রেড কথাটি ব্যবহার করেন। এরপরে যেটা আসছে, যে গ্রেডেশন শব্দটি তাহলে কে প্রথম ব্যবহার করেন, গ্রেডেশন শব্দটি প্রথম ব্যবহার করেন কিন্তু চেম্বারলিন এবং স্যালিসবেরি। স্যালিসবেরি এবং চেম্বারলেন 1904 খ্রিস্টাব্দে কিন্তু গ্রেডেশন কথাটি প্রথম ব্যবহার করেন। এই জায়গাটাতে কিন্তু তোমরা গোলাবে না, গ্রেড কথাটি ব্যবহার করেন জে কে গিলবার্ট, গ্রেডেশন কথাটি ব্যবহার করেন চেম্বারলেন এবং স্যালিসবেরি। কখন ব্যবহার করেছিলেন, 1904 সালে। বহির্জাত শক্তির দ্বারা ভূমির উপরিভাগের অনিয়মিত রূপরেখা সাধারণতর বা ক্ষয় সীমা নিয়ে আসার প্রক্রিয়া বোঝাতে গিয়ে গ্রেডেশন শব্দটি ব্যবহার করেন। অর্থাৎ বলা হচ্ছে কি, যে আমাদের এই যে পৃথিবীটা আন্ডুলেটিং সারফেস, আগে থেকেই আমরা বারবার বলছি যে অনিয়মিত,
তারা প্রত্যেকেই চেষ্টা করছে যে সমতল হবেই, অর্থাৎ তার সর্বশেষ নিম্ন সীমায় পৌঁছালে তবে তো সমতল হবে পৃথিবীর গোটাটাই। তাহলে সেই যে উপরি অর্থাৎ ভূমির উপরিভাগের অনিয়মিত রূপরেখার সাধারণ তল বা বেস লেভেলে পৌঁছানোর জন্য অনবরত যে প্রচেষ্টা বোঝাতে গিয়ে তিনি যে আরোহণ অবরোহণ এগুলো যে আলোচনা করছিলেন, তখন কিন্তু সমতলীকরণের প্রসেস হিসাবে গ্রেডেশন কথাটি ব্যবহার করেন। সমতলীকরণের প্রসেস হিসাবে কিন্তু গ্রেডেশন কথাটি ব্যবহার করেন। তাহলে গ্রেড কথাটি ব্যবহার করেন জেকে গিলবার্ট, গ্রেডেশন কথাটি ব্যবহার করেন চেম্বারলিন এবং স্যালিসবেরি 1904 সালে। পর্যায়ন কথাটি হলো কি সমতলীকরণের পদ্ধতি। কারণ আমরা দেখছিলাম কি সে আরোহণ হোক অবরোহণ হোক বা জৈবিক প্রক্রিয়া হোক, এরা কি করছিল, এরা অনবরত চেষ্টা করছিল যে আমাদের এই ভূপৃষ্ঠটাকে একটা সমতল করার চেষ্টা করবে। কারণ উঁচু জায়গা ধীরে ধীরে ক্ষয় পাবে আর নিচু জায়গা ধীরে ধীরে বাড়বে। তাহলে স্বাভাবিকভাবে কি হবে, এইভাবে ছিল প্রথম ক্ষেত্রে, তারপরে ধীরে ধীরে এই উঁচুটা কমে যাবে, এই নিচুটাও কমে যাবে, তারপরে ধীরে 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 এই হালকা উঁচু থেকে হালকা নিচু, তারপরে ধীরে 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 সমান হবে। তার মানে আমি দেখছি কি পরপর কিন্তু সমতল হওয়ার এই প্রচেষ্টাটাই হলো কিন্তু পর্যায়ন বা গ্রেডেশন। পর্যায়ন বা গ্রেডেশন হলো কি সমতলীকরণের পদ্ধতি। এবার যেটা বলা হচ্ছে কি এখানে দেখো আমি একটা জিনিস লিখেছি কি যে একটা আরোহণ অবরোহণ জৈবিক প্রক্রিয়া এদের একত্রে বলা হচ্ছে কি পর্যায়ন। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা পরীক্ষায় বারে বারেই আসে। অবরোহণ এবং আরোহণকে পর্যায়ন বলা হয়। এখন তোমরা জানলে কি জৈবিক প্রক্রিয়া হেল্প করে, তাহলে আমি বলতেই পারি যে অবরোহণ আরোহণ জৈবিক প্রক্রিয়া সমান কি পর্যায়ন, অর্থাৎ তিনটা প্রক্রিয়াকে একত্রে বলা হচ্ছে কি পর্যায়ন বা গ্রেডেশন। এবার দেখো এটা তো আমরা জানলাম কি গ্রেডেশন সম্পর্কে। এর পরে বলা হয়েছে কি পর্যায়নের মাধ্যম সমূহ। পর্যায়নের মাধ্যম সমূহ নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব যে এখানে মাধ্যমগুলো লিখেছি, সে প্রবাহমান জলধারা বা নদী। 2 নম্বরে বলা হচ্ছে কি ভৌম জল, প্রবাহমান তুষার বা হিমবাহ, বায়ু প্রবাহ। এরা কি করছিল অনবরত কিন্তু পর্যায়ন প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করছিল বা সাহায্য করছিল, সেই জন্য বলা হয়েছে পর্যায়নের মাধ্যম। এদের মাধ্যমেই কিন্তু ভূমিরূপের পরিবর্তন ঘটে। সমুদ্র তরঙ্গ প্রভৃতি কি করছে প্রাকৃতিক, এগুলো তো সবই তো প্রাকৃতিক মাধ্যম, ভূমিরূপের বিবর্তনে সাহায্য করে। তো এরা কি করছে ধীরে ধীরে আরোহণ প্রক্রিয়া অবরোহণ প্রক্রিয়া জৈবিক প্রক্রিয়া এদেরকে হেল্প করছিল কারা, এই সমস্ত এজেন্টগুলো। এই এজেন্টের মাধ্যমেই কিন্তু গ্রেডেশন বা পর্যায়ন ঘটছিল। তো এর পরেই আমরা কিন্তু আরোহণ এবং অবরোহণের পার্থক্য চলে যাব, কারণ এই পার্থক্য কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট এবং সেটা বারে বারে কিন্তু পরীক্ষায় এসে থাকে। সেই কারণেই কিন্তু আমরা পার্থক্যটা এক নজরে দেখে নেব। তো দেখো এখানে আমরা মোটামুটি চার্ট একটা করে নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বা তোমরা খাতায় লিখেও নিতে পারো। আমরা কি করেছি অবরোহণ দেখিয়েছি প্রথমে, তারপরে বিষয় লিখেছি, তারপরে আরোহণ লিখেছি। তো প্রকৃতি হিসাবে অর্থাৎ বিষয় হিসাবে বলা হচ্ছে প্রকৃতি। প্রকৃতি কি যে ভূমির উচ্চতা কমায় অবরোহণ প্রক্রিয়ায়, আরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায়। এটা আমরা প্রত্যেকেই জানি। কারণ কি দেখছিলাম কি যে উঁচু ভূমিভাগ ছিল, এই অংশের ক্ষয় হচ্ছিল, উচ্চতা হ্রাস হচ্ছিল, অর্থাৎ ভূমির উচ্চতা কমছিল অবরোহণ প্রক্রিয়া। আর এখানে হচ্ছিল কি যে ভূমির উচ্চতাটা বৃদ্ধি পাচ্ছিল ক্ষয়জাত পদার্থ জমা হওয়ার জন্য। তাহলে কি উচ্চতা বৃদ্ধির প্রক্রিয়াটা হলো আরোহণ প্রক্রিয়া। তো এটা আমরা দেখেছিলাম কি তাহলে ভূমির উচ্চতা বৃদ্ধি পাচ্ছিল, আরোহণ প্রক্রিয়ায় উচ্চতা বৃদ্ধি পায় আর অবরোহণ প্রক্রিয়ায় উচ্চতা হ্রাস পায়, যেটা আমরা প্রকৃতিতে জানলাম। এরপরে বলা হচ্ছে কি প্রক্রিয়া। অবরোহণ প্রক্রিয়া মোটামুটি 3টা ভাগে বিভক্ত। কি বলা হচ্ছে আবহ বিকার, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন, যেটা আমরা শ্রেণী বিভাগ পড়তে গিয়ে আমরা বুঝিয়েছি সেখানে যে আবহ বিকার পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন হলো অবরোহণের প্রক্রিয়া সমূহ। আর আরোহণের প্রক্রিয়া বলতে এখানে মাধ্যমগুলোই কাজ করে। সেই মাধ্যমগুলো কি নদী হতে পারে, বাতাস হতে পারে, হিমবাহ হতে পারে, সমুদ্র তরঙ্গ হতে পারে, ভৌম জল হতে পারে। এরা কি করছে এখানে প্রক্রিয়া হিসাবে কাজ করছে বা আরোহণ প্রক্রিয়াতে হেল্প করে, অর্থাৎ ক্ষয়জাত পদার্থগুলো এই জায়গাটায় সঞ্চয় করতে সহযোগিতা করে। সেই কারণে এখানে প্রক্রিয়া হিসাবে কাজ করে কি এগুলো। আর
অবরোহণে হচ্ছিল কি এরা ক্ষয় করছিল এবং পদার্থগুলো স্থানান্তরিত করে নিয়ে আসছিল। এবার দেখো ভূগঠন, ভূগঠনের ক্ষেত্রে বলা হচ্ছে নতুন ভূভাগ গঠন করে না, আর নতুন ভূভাগ গঠন করে। নতুন ভূভাগ গঠন করে না বলতে বলা হচ্ছে কি যেহেতু ক্ষয় পাচ্ছে, ভূমির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, তাহলে নির্দিষ্ট কোনো একটা ভূমিরূপ বা নতুন করে ভূমিরূপ গঠন করে না সাধারণত। এবার আরোহণের ক্ষেত্রে বলা হচ্ছে কি নতুন ভূভাগ গঠন করে বলতে ক্ষয়জাত পদার্থগুলো ধীরে ধীরে সঞ্চয় হয়ে কি হচ্ছিল ধীরে ধীরে উচ্চতা বৃদ্ধি পেয়ে বিভিন্ন রকমের ভূমিরূপ সৃষ্টি করতে পারে। ব্যতিক্রম হিসাবে এখানেও হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হবে না, কারণ অনবরত একটা ক্ষয় প্রসেস চলতেই থাকে। এবার দেখো ভূমিরূপের ভাস্কর্য সাধন করে ভূমি ভাস্কর্য হিসাবে, কারণ ভূমির ভাস্কর্য বলতে রূপের যে পরিবর্তনটা ঘটাতে সাহায্য করে। ভূমিরূপের ভাস্কর্য সাধন করে না, কারণ ক্ষয়জাত পদার্থগুলো ধীরে ধীরে একটা জায়গায় শুধুমাত্র মিহি পদার্থ, সে কিন্তু স্বাভাবিকভাবে চারধারে স্প্রেড হয়ে ছড়িয়ে যাবে। আর এখানে কি হচ্ছিল প্রধানে যে এখানে ক্ষয় পেয়ে গৌর তৈরি করে দিয়েছিল, তার মানে একটা আদি শিলা অবস্থান করছিল, শক্ত শিলা অবস্থান করছিল, সেখানে বায়ুর ক্ষয় কার্য চারধারে হলো, তাহলে সরু হয়ে উপর দিকে গৌর ব্যাঙের ছাতার মতো গৌর তৈরি করে দিয়েছিল। তাহলে সেক্ষেত্রে কি ভূমি ভাস্কর্য এটা একটা। আবার নদীর ক্ষেত্রে দেখলাম কি গিরিখাত তৈরি করে ফেলছিল, তার মানে গিরিখাত বা ক্যানিয়ন এরা তৈরি করছিল, মানে কি ভূমি ভাস্কর্য তৈরি করছিল। এক্ষেত্রে বলা হচ্ছে কিন্তু যে ভাস্কর্য সাধন করে না, তার কারণটা কি ক্ষয়জাত পদার্থটা দীর্ঘ পথ আসার পথে কিন্তু গুঁড়ো হয়ে যায়, অর্থাৎ অনেকটা ছোট কণা হওয়ার জন্য অনেকটা জায়গা জুড়ে স্প্রেড করে যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে হয় না। পূর্ববর্তী ভাস্কর্য সাধন করে, পরবর্তী ভাস্কর্য সাধন করে। দেখো পূর্ববর্তী বলতে কিন্তু আরোহণের পূর্ববর্তী ভাস্কর্য বা ভূমিরূপের পরিবর্তন ঘটাতে সাহায্য করে অবরোহণ প্রক্রিয়া, আর আরোহণ প্রক্রিয়া হলো অবরোহণের পরবর্তী ভাস্কর্য সাধন করতে সহযোগিতা করে। এরপরে আসছি আমরা কি শ্রেণী বিভাগ। মোটামুটি 3 ভাগে বিভক্ত করা যায়, অর্থাৎ এর শ্রেণী বিভাগ একটা আছে, আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন, এরা কিন্তু শ্রেণী বিভাগের অন্তর্গত, কিন্তু এরূপ কিন্তু আরোহণের কোনরূপ শ্রেণী বিভাগ নাই। তো এই জায়গাটাই কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে এই পার্টটা তোমাকে পড়তে হবে। তো আজকের ভিডিও এইটুকু পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই তোমরা লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইবের পাশে দেখবে একটা বেল আইকন আছে, বেল আইকনে নিশ্চয়ই ক্লিক করো, তাতে কিন্তু আমাদের ভিডিও পাবলিশড হলেই তোমার কাছে প্রথমে নোটিফিকেশনটা পৌঁছাবে। সুতরাং তোমরা বেল আইকনটাও কিন্তু ক্লিক করে রাখবে। আর সেই সঙ্গে বলার যেটা যে তোমরা কিন্তু মিনিমাম 10 জন বন্ধুর সাথে কিন্তু শেয়ার করো, এটা আমার রিকোয়েস্ট। তার কারণটা হলো তোমার যদি উপকারে আসে, তোমার বন্ধু বান্ধবের কিন্তু হেল্পে আসুক, সেটা আমি চাইবো। এবং সেই সঙ্গে আমারও এটা উপকার হবে যদি তোমরা সাবস্ক্রাইব করো এবং অবশ্যই কমেন্ট করো, কারণ কমেন্ট হলেই তবেই কিন্তু আমরা বুঝতে পারবো যে কোথায় আমার ঘাটতি রয়েছে বা তোমরা কি চাইছো বা নতুন পরবর্তী সময়ে কি রকম ভিডিও নিয়ে আসবো, তোমাদের চাহিদা কি, এগুলো কিন্তু বুঝতে হলে নিশ্চয়ই তোমাদের হেল্প লাগবে। সুতরাং কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।